আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অর্পা হাসান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মাসকাটে কিছুক্ষণের মধ্যে টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শিগগিরই কুমিল্লার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সন্দেহভাজন কয়েকজন আটক। ক্যাসিনো কাণ্ডের হোতা সম্রাট খালেদ ও সাইদের বিরুদ্ধে অর্থ পাচারের প্রমাণ পেয়েছে সিআইডি। উনিশ মাস পর ক্লাসে ফিরলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, খুলল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। এবং কারসাজির কারণেই পেঁয়াজের দাম বৃদ্ধি মনে করে এফবিসিসিআই। তদারকি বাড়ানো হয়েছে বললেন বাণিজ্যমন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শুরুতেই টি-20 বিশ্বকাপের খবর। বাংলাদেশকে ওমান আর পাপুয়া নিউগিনির চেয়ে শক্তিশালী দল মনে করেন না স্কটল্যান্ডের কোচ শেন বার্জার। কথার লড়াইয়ে না গিয়ে বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেছেন, মাঠে সেরাটা দেয়া নিয়েই মনোনিবেশ করছেন তারা। মাস্কাটের আল আমিরাত স্টেডিয়ামে টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কিছুক্ষণের মধ্যে স্কটিশদের মুখোমুখি হবে বাংলাদেশ। এস এম আশরাফের রিপোর্ট। জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের তাজা অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করছে বাংলাদেশ। টাইগারদের ক্রিকেটের আবেগী ভক্তদের স্বপ্নের পরিধিটা বেড়ে গেছে। মাহমুদুল্লাহ রিয়াদের দলকে সেমিফাইনালে যাওয়ার যোগ্য মনে করছেন কেউ কেউ। তবে সে পথ তো অনেক দূরে। স্কটল্যান্ড, ওমান, পাপুয়া নিউগিনির বাধা পেরোনোটাই প্রথম লক্ষ্য লাল সবুজের দলের। বেশ কয়েকটা স্টেপ আমাদের ফলো করতে হবে, কিছু ব্যারিয়ার আছে, ওই জিনিসটা আমরা ভাঙতে চাই এবং যতটা সম্ভব উইন টু উইন অ্যাজ মেনি গেমস অ্যাজ উই ক্যান। ম্যাচের আগে স্কটল্যান্ড কোচ শেন বার্জার হয়তো মনস্তাত্ত্বিক গেম খেলতে চাইলেন, তাই তো বললেন বাংলাদেশকে তিনি কঠিন প্রতিপক্ষ মনে করেন না। আমরা জানি নিজেদের সেরাটা খেলতে পারলে সব দলকেই বিপাকে ফেলতে পারবো। গ্রুপ ম্যাচগুলোই বাংলাদেশকে আমরা পাপুয়া নিউগিনি বা ওমানের চেয়ে উপরে কোথাও দেখি না। আমরা জানি সব দলই আমাদের দিকে তেড়ে আসবে, তবে তাদের সবার জন্যই আমরা প্রস্তুত। প্রতি উত্তরে আগুনে ঘি না ঢেলে মাহমুদুল্লাহ রিয়াদ ছিটালেন শান্তির জল। প্রতিটা টিমকে আমরা সমানভাবেই সম্মান করি, আমরা বিনয়ী থাকতে চাই, বাট এট দ্য সেম টাইম উই ওয়ান্ট টু প্লে সাম হার্ড ক্রিকেট এন্ড রিয়েলি গুড ক্রিকেট। এদিকে আইপিএল পর্ব শেষ করে শনিবার সকালে ওমানে গিয়ে ক্লান্তি ভুলে বিকেলেই দলের অনুশীলনে যোগ দেন সাকিব আল হাসান। এস এম আশরাফ, এটিএন বাংলা। পাপুয়া নিউগিনিকে 10 উইকেটে হারিয়ে জয় দিয়ে টি-20 বিশ্বকাপ মিশন শুরু করল ওমান। আল আমিরাত স্টেডিয়ামে জয়ের জন্য খেলতে নেমে দুই ওপেনার ভালো সূচনা এনে দেন ওমানকে। তবে জিতেন্দর সিং ছিলেন মারমুখী। 33 বলে 5-4 ও 3 ছক্কায় তিনি 50 করেন। অন্য ওপেনার আকিব ইলিয়াস 33 বলে 50 তুলে নেন। এর আগে টস হেরে প্রথমে ব্যাট করে 9 উইকেটে 129 রান তোলে পাপুয়া নিউগিনি। দলের পক্ষে সর্বোচ্চ 56 রান করেন আসাদ ভালা। ওমানের অধিনায়ক জিসান মাকসুদ 20 রানে 4 উইকেট নিয়ে পাপুয়া নিউগিনির ইনিংসে ধস নামান। প্রায় 7 ওভার হাতে রেখে বিনা উইকেটে 131 রান তুলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। দু একদিনের মধ্যে কুমিল্লার ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি আরও জানান, এরই মধ্যে সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়েছে। তথ্য প্রমাণ ছাড়াই ওই ঘটনার সাথে সরকারকে দায়ী করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেয়া বক্তব্যে কঠোর সমালোচনা করেন তিনি। এদিকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ফজলে রাব্বির রিপোর্ট। কুমিল্লার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়িত্ব চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছে সরকারের একাধিক আইন প্রয়োগকারী সংস্থা। এরই মধ্যে কয়েকজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের অগ্রগতি নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, কুমিল্লার ঘটনার নির্ভুল তদন্ত হচ্ছে। অল্প সময়ের মধ্যে এই ঘটনার সাথে জড়িতদের
গ্রেফতার করা সম্ভব হবে। এই ঘটনায় সরকারকে দায়ী করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া বক্তব্যের সমালোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনেকেই অনেক কিছু বলেন যেগুলি তথ্যভিত্তিক নয়, যেগুলি উদ্দেশ্যমূলক, যেগুলি একটা বলার জন্য বলেন, এগুলি সবগুলোই আমরা তদন্তের মাধ্যমে আপনাদের কাছে জানাবো। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সুনির্দিষ্ট এজেন্ডা নিয়েই একটি গোষ্ঠী এ ধরনের ঘটনা ঘটিয়েছে। তবে যারাই এই ঘটনার সাথে জড়িত এবং নেপথ্য থেকে কলকাঠি নাড়ছেন তাদের অচিরেই আইনের আওতায় আনা হবে। কুমিল্লার ব্যাপারে আমরা 2-3 জন গ্রেপ্তার করেছি সন্দেহভাজন। আমরা আসল যারা করেছেন তাদেরকেও আমরা চিহ্নিত করে ফেলব। তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করে এটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আমরা অবশ্যই করব, যাতে করে এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার প্রয়াস যেন কেউ না পারে। সুনির্দিষ্ট তথ্য ছাড়াই কুমিল্লার ঘটনা নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিয়ে মানুষের কাছাকাছি তারা পৌঁছাতে পারেনি, সুতরাং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে সরকারকে বেকায়দায় ফেলার উদ্দেশ্যে এবং যারা সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করে তারা রাজনৈতিক ফায়দা লুটার স্বার্থে এই বিএনপি, জামাত এবং তাদের দোসররা সাম্প্রদায়িক উগ্রগোষ্ঠী মিলেই এই ঘটনা ঘটিয়েছে। কুমিল্লার ঘটনাকে পুঁজি করে কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে সেদিকে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফজলুর রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে আগামী 23 অক্টোবর সারা দেশে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত গণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। নোয়াখালীর চৌমুহনীতে পূজা মণ্ডপসহ দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত এই ঘোষণা দেন। তিনি বলেন, মন্দিরে হামলার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় সাম্প্রদায়িক গোষ্ঠী। হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান রানা দাশগুপ্ত। পূজা মণ্ডপে হামলার ঘটনায় সরকারের আরও সতর্ক থাকা উচিত ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের সাম্প্রদায়িক অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। বিএনপি সাম্প্রদায়িক অপশক্তির ঠিকানা অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, আগামীতে তাদের আর মাথাচাড়া দিতে দেয়া হবে না। একটা ছোট্ট সহিংস ঘটনাও এ 12 বছরে হয়নি, কাজে ফাঁসি কি হবে, এ ধরনের ঘটনা ঘটবে, এটা আমাদের আরো বেশি সতর্ক থাকা উচিত ছিল। কারণ জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই অন্ধকারের শক্তি তারা এখন মাথা চাড়া দিয়ে উঠেছে। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যই সরকার দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। মির্জা ফখরুলের ভাষায়, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয় অবস্থানই প্রমাণ করে সরকারের মদদেই কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সহিংসতা তৈরি করা হচ্ছে। সরকার একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় নিয়ে শুধুমাত্র ক্ষমতায় তাদের চিরস্থায়ী করার লক্ষ্যে তারা আজকে আমাদের হাজার বছরের যে ঐতিহ্য সেটাকে বিনষ্ট করার জন্য, শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য তারা এই উস্কানি দিয়ে, মদত দিয়ে তারা আজকে এই যে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই সম্প্রীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। পরিকল্পিতভাবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তার মতে, দেশে অস্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। সবকিছু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের। পূজা এবং উৎসব এটাকে তারা নষ্ট করবে কেন? এটাকে তারা সুন্দর করার চেষ্টা করবে। এইটা তো সম্পূর্ণ অস্বাভাবিক, কিন্তু এই অস্বাভাবিক ঘটনাটি আমাদের দেশে ঘটলো এবং এই অস্বাভাবিক বিষয়গুলোকে কেউ না কেউ করিয়েছে এবং কোনো না কোনো উদ্দেশ্যে করিয়েছে। রোহিঙ্গা ও আটকে পড়া পাকিস্তানিরা বাংলাদেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে বাংলাদেশের নবনিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ডিজার্ট ভ্যান লিউয়েন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন,
দেশের অর্থনীতিতে তারা চাপ সৃষ্টি করছে। রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফিরে যাওয়ায় এই সমস্যার সমাধান হতে পারে বলে মনে করেন ডাচ রাষ্ট্রদূত। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত এইচএম টোয়েস্টার ও নেপালের বিদায়ী রাষ্ট্রদূত বংশীধর মিশ্র সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। ক্যাসিনো কাণ্ডের হোতা যুবলীগের বহিষ্কৃত নেতা সম্রাট খালেদ এবং বহিষ্কৃত কমিশনার সাইদের বিরুদ্ধে অর্থ পাচারের প্রমাণ পেয়েছে সিআইডি। হাইকোর্টের নির্দেশে করা তদন্তে তাদের নাম উঠে এসেছে। আজ এই প্রতিবেদন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বিপুল পরিমাণ পাচার হওয়া এই অর্থ উদ্ধারে কাজ করছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট FBIU। হুমায়ুন চিশতির রিপোর্ট। বিদেশে অর্থ পাচার নিয়ে করা এক রিটের শুনানিতে গত বছর পাচারকারীদের তালিকা চায় হাইকোর্ট। একই সাথে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা এবং পাচারকারীদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়ে রুল দেয় আদালত। এর আগে ক্যাসিনো কাণ্ডে গ্রেফতার হন যুবলীগের বহিষ্কৃত নেতা সম্রাট, আরমান, জিকে শামীম সহ বেশ কজন। পরে হাইকোর্টে দেয়া BFIU এর প্রতিবেদনে দেখা যায় অর্থ পাচারকারীদের তালিকায় তাদেরও নাম রয়েছে। রোববার অ্যাটর্নি জেনারেল অফিসে প্রতিবেদন জমা দেয় সিআইডি। তদন্ত প্রতিবেদনে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, খালেদ মাহমুদ ভূঁইয়া, মমিনুল হক সাইদ, এনামুল হক আরমান, রাজীব হোসেন রানা সহ কয়েকজনের বিরুদ্ধে অর্থ পাচারের প্রমাণ পাওয়া গেছে। প্রতিবেদনটি সিআইডি IGPর মাধ্যমে রাষ্ট্রপতির কাছে প্রেরণ করেছে। সেই 8টি মামলায় বিভিন্ন দেশে অর্থ পাচারের কথা উল্লেখ আছে। ইসমাইল চৌধুরী সম্রাট এবং এনামুল হক আরমান, ওনাদের অর্থ পাচারের বিষয় আছে সিঙ্গাপুরে। খালেদ মাহমুদ ভূঁইয়া, ওনার অর্থ পাচারের বিষয় আছে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া। এবং রাজীব হোসেন রানা, ওনার অর্থ পাচারের বিষয় আছে সিঙ্গাপুরে। রাষ্ট্রপক্ষের এই আইনজীবী আরও জানান, পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ ফিরিয়ে আনতে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। 21 অক্টোবরের পর এ প্রতিবেদন আদালতে শুনানির জন্য উপস্থাপন করা হবে। কত পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে সেই তথ্যটা আমরা পেয়েছি ওনাদের কাছে, এবং ওনারা যে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে এই টাকাগুলো ফেরত আনার বিষয়ে রিকোয়েস্ট পাঠিয়েছে, সেই তথ্যগুলো আমরা পেয়েছি। এর আগে শুধু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোর পাচার করা অর্থ ফিরিয়ে আনার নজির রয়েছে দেশে। হুমায়ুন চিশতি, ATN বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে দেশে আরও 16 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 10 জন পুরুষ এবং 6 জন নারী। নতুন করে শনাক্ত হয়েছেন 314 জন। শনাক্তের হার 1.74 নতুন করে সুস্থ হয়েছেন 529 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনা পরিস্থিতিতে 19 মাস পর ক্লাসে ফিরলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্বাস্থ্যবিধি নিশ্চিতে কঠোর হওয়ার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আখতারুজ্জামান। বিশেষ কর্মসূচির মাধ্যমে 1 বছরে সেশন জট কমিয়ে আনার ঘোষণা দেন তিনি। ইকরামুল হক, সাইমের রিপোর্ট। প্রাণ ফিরল যেন প্রাণের ক্যাম্পাসে। অপরাজেয় বাংলা, মধুর ক্যান্টিন, বটতলা সহ বিশ্ববিদ্যালয়ের গোটা প্রাঙ্গণ মুখর শিক্ষার্থীদের উচ্ছ্বাসে। ক্লাসের প্রথম দিনে বহুদিন পর সহপাঠীদের পেয়ে গল্প আড্ডায় মাতেন শিক্ষার্থীরা। পুরনো রূপে ফিরতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। চেনা যে মুখগুলা প্রায় 1.5 বছর আগে দেখছিলাম, সেগুলা এখন নতুনভাবে দেখে তাদের সাথে পরিচিত হয়ে অনেক ভালো লাগছে। ভ্যাকসিনটা দেওয়ার পরে অনেকটা সাহস চলে আসছে আমাদের ভিতরে। এর আগে 5 অক্টোবর হল খুলল, এবার সরাসরি ক্লাসে ফিরলেন শিক্ষক শিক্ষার্থীরা। এমন দিনে প্রত্যেকটা ক্লাসরুমই ছিল শিক্ষার্থীতে ভরপুর। বিভিন্ন বিভাগে ছিল পরীক্ষাও, তবে মুখে মাস্ক থাকলেও সম্ভব হয়নি ক্লাসরুমে দূরত্ব মেনে বসা। ক্লাসে আসলে দূরত্ব মেনটেন করাটা খুবই কষ্টকর বিষয়। আমাদের ইউনিভার্সিটি এত স্টুডেন্ট, সেখানে তো এটা মেনে চলাটা খুবই কষ্টকর বিষয়। সরাসরি শিক্ষক এবং আমার সহপাঠীদের সাথে যে আমাদের যে ইন্টারেকশনটা হচ্ছে এখন, তার মাধ্যমে অনেক ভালো লাগছে। একটা পড়াশোনার মতো একটা ফিলিংস আসছে। 577 দিন পরে আজকে আমাদের ক্লাস হচ্ছে, আসলেই খুব ভালো লাগছে। ক্লাস ও পরীক্ষার হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আখতারুজ্জামান। জানান 80 ভাগের বেশি 2 ডোজ ও 1 ডোজ টিকা নিয়েছে 90 ভাগের বেশি শিক্ষার্থী। যে বিধিবিধান অনুসরণ করতে হয়, নিয়ম নীতি আমাদের ক্লাস এবং পরীক্ষায়, সেই নিয়ম নীতি অনুসরণ করেই বিভিন্ন জায়গায়
পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। 18 মাসে ক্লাস পরীক্ষায় অনেকটাই পিছিয়েছে একাডেমিক ক্যালেন্ডার। এক বছরের মধ্যে ক্ষতি পুষিয়ে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফেরার পরিকল্পনার কথা জানান উপাচার্য। আমরা আশা করছি ইতিমধ্যে একাডেমিক কাউন্সিলও প্রত্যাশা করেছে যে আমাদের কাছে যে তথ্য উপাত্ত আছে তাতে আমরা এক বছরের মধ্যে অনেকগুলো জায়গা থেকেই বেরিয়ে আসতে সক্ষম হব। করোনায় গত বছরের 18 মার্চ থেকে বন্ধ হলেও পরে অনলাইনে চলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা। করোনা মহামারীতে দীর্ঘ সময় পর আবারও ক্লাসে সরাসরি শিক্ষকের সান্নিধ্যে শিক্ষার্থীরা পুরোপুরি স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরতে চান তারা। তবে ক্লাসে পরীক্ষায় হলে কতটা স্বাস্থ্যবিধি প্রতিপালন হবে সেটি এখন দেখার বিষয়। যদিও শিক্ষক শিক্ষার্থীরা বলছেন গত 1.5 বছরে এ ব্যাপারে অনেকটাই সচেতন তারা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। দীর্ঘ 19 মাস পর খুলেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। সকাল থেকে শিক্ষার্থীরা হলে উঠতে শুরু করেন। হল গেটে দেখাতে হচ্ছে পরিচয়পত্র ও প্রথম ডোজ টিকা গ্রহণের কাগজপত্র। হাত স্যানিটাইজ করে স্বাস্থ্যবিধি মেনে হলে ঢুকতে হচ্ছে শিক্ষার্থীদের। মাস্কও সরবরাহ করে হল কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে মশারি টানিয়ে ঘুমানোর নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের 17টি হল খুলে দেওয়া হলেও বেশিরভাগেরই সংস্কার কাজ এখনও শেষ হয়নি। আগামী 20 অক্টোবর থেকে শুরু হচ্ছে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা। গুচ্ছভুক্ত 20টি সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দেশের 26টি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বিজ্ঞান অনুষদভুক্ত এই ইউনিটের পরীক্ষা হয়। এতে বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য বিভাগের মোট 3টি ইউনিটের মোট আসন 22,013টি। এর বিপরীতে আবেদন করেছেন 2,32,455 জন শিক্ষার্থী। গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি জানায়, উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচির ভিত্তিতে পরীক্ষার প্রশ্ন হয়েছে। মোট 100 নম্বরের এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে 0.25 নম্বর। তবে বিভাগ পরিবর্তনের জন্য আলাদা কোনো পরীক্ষা নেওয়া হবে না। কারসাজির কারণে পেঁয়াজের দাম বেড়েছিল বলে মনে করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। তাদের মতে কিছু অসাধু ব্যবসায়ের দায় পুরো ব্যবসায়ী সমাজ নেবে না। পেঁয়াজের চাহিদা ও উৎপাদন পর্যায়ে তথ্য বিভ্রান্তির অভিযোগ করেন এফবিসিসিআই নেতারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজার তদারকি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। শরফুল আলমের রিপোর্ট। মজুদ ও আমদানি কমে যাওয়ায় প্রতি বছরই অক্টোবর ও নভেম্বর মাসে দেশীয় পেঁয়াজের সংকট দেখা যায়। গত সপ্তাহে রাজধানীর বাজারে কেজি প্রতি 80 টাকা দরে পেঁয়াজ বিক্রি হয়েছে। ঘাটতি মেটাতে সরকার বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু করেছে, যার 90% আসছে ভারত থেকে। পেঁয়াজ আমদানিতে 5 ভাগ শুল্ক বাতিল করে সরকার এই সিদ্ধান্তের পর থেকেই কমতে শুরু করেছে পেঁয়াজের দর। যেদিন আপনার ডিউটি কমালে সেদিন কেমনে 15 টাকা কমে তো 4 দিন পরে বা 5 দিন পরে যেদিন ইন্ডিয়া থেকে আসবে। তা আপনার স্টকে থাকে অবস্থা আপনি দাম বাড়াইলেন কেন? তা আপনি যদি কমাইতে পারেন তাহলে আগে কমান নাই কেন? আমরা এমন কিছু করব না যেন সমগ্র ব্যবসায়ের উপরে বদনাম আসে। ঢাকায় পাইকারি মোকামে 40 টাকায় বিক্রি হলেও হাত বদলে দাম বেড়ে যাচ্ছে পেঁয়াজের। খুচরা বাজারে 60 থেকে 65 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। কারসাজি বলতে ওটা না, ইন্ডিয়ার সাথে আমাদের 90% পেঁয়াজ ইন্ডিয়া থেকে আমদানি হয়। আর ইন্ডিয়া ছাড়া দ্বিতীয় কোনো দেশ থেকে পেঁয়াজ যায় না। এই দেশে পেঁয়াজ 50 টাকার নিচে কেউ খাওয়াইতে পারবে না। আমরা মনে করি শ্যামবাজার থেকে 10-12 টাকা বৃদ্ধির মধ্যেই সারা বিক্রি হওয়া উচিত। দূরত্ব বিবেচনা করে আরো 2-3 টাকা, এটা কোনো অবস্থাতেই 55 টাকার বেশি হওয়া উচিত না, যদি 40 টাকায় শ্যামবাজারে বিক্রি হয়। 29 লাখ মেট্রিক টন লক্ষ্যমাত্রার চেয়ে 5 লাখ টন কম পেঁয়াজ উৎপাদন হয়। পরিবহন, হিমাগার, প্যাকেজিং সমস্যার কারণে নষ্ট হয় 20 ভাগ পেঁয়াজ। বাজার সহনীয় করতে ব্যবসায়ীদের পাশাপাশি ভোক্তাদেরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন অনেকেই। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। হালাল খাদ্যপণ্যের সার্টিফিকেট দেওয়া শুরু করেছে বিএসটিআই। এরই মধ্যে আবেদন করেছে 50টিরও বেশি প্রতিষ্ঠান। রফতানিকারকরা বলছেন, মুসলিম দেশের পাশাপাশি অমুসলিম দেশগুলোতেও হালাল খাদ্যের চাহিদা বাড়ছে। বিএসটিআই থেকে সার্টিফিকেট দিতে পারলে রফতানি বাজার আরও সম্প্রসারিত হবে। মাহবুব কবির চাপলের রিপোর্ট। মুসলিম দেশগুলোতে সাধারণত হালাল খাদ্যের চাহিদা বেশি, তবে দিন দিন অমুসলিম দেশগুলোতেও চাহিদা বাড়ছে।
স্টেট অব দ্য গ্লোবাল ইসলামিক ইকোনমিক রিপোর্ট বলছে এখন বিশ্বব্যাপী হালাল খাদ্যের বাজার $1.7 ট্রিলিয়ন। বাংলাদেশে 700 ব্র্যান্ড হালাল পণ্য উৎপাদন করে, কিন্তু রপ্তানি করতে গেলে মধ্যপ্রাচ্য সহ অনেক দেশই এখন হালাল সার্টিফিকেট চায়। দেশে এ ধরনের কোনো প্রতিষ্ঠান না থাকায় বেশ ঝামেলা পোহাতে হয় রপ্তানিকারকদের। যদি ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতে কোনো এক্সপোর্ট করতে যান, অবশ্যই তাদের হালাল অথরিটি হচ্ছে জাকিম হালাল, ওখান থেকে সার্টিফিকেশন নিয়ে মালয়েশিয়াতে এক্সপোর্ট করতে হয়। মিডল ইস্টে এটা সব কান্ট্রির জন্য এটা কিন্তু বাধ্যবাধকতা ছিল না, বাট সম্প্রতি মিডল ইস্ট কান্ট্রিগুলোতে কিন্তু এই আইনটা পাস হয়েছে, ফলে মিডল ইস্টে এনি প্রোডাক্ট গেলে আপনাকে হালাল সার্টিফিকেশন দিতে হবে। আমাদের দেশে কিন্তু এরকম হালাল কোনো অথরিটি নেই। আগে আমরা কিন্তু ইসলামিক ফাউন্ডেশন থেকে কিছু কিছু সার্টিফিকেট নিয়েছিলাম আমাদের প্রয়োজনে, ওটা কোনো কান্ট্রি অ্যাকসেপ্ট করেছে, অনেক কান্ট্রি ওটা অ্যাকসেপ্ট করেনি, কারণ ইসলামিক ফাউন্ডেশনের হালাল অথরিটির অ্যাক্রিডিটেশন নেওয়া ছিল না। এসব বিবেচনা করে খাদ্যপণ্যের হালাল সার্টিফিকেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসটিআই। আবেদনও করেছে অনেক প্রতিষ্ঠান। কিভাবে হালাল সার্টিফিকেট দেওয়া হবে তার প্রক্রিয়া জানালেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক। রপ্তানি এই যে বাণিজ্য সম্প্রসারণের জন্য হালাল সার্টিফিকেট একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেই বিষয়টা বিবেচনা নিয়ে আমাদের গত কাউন্সিল বিএসটিআই কাউন্সিল সেটা সিদ্ধান্ত নিয়েছে যে বিএসটিআই থেকে হালাল সনদ প্রদান করা হবে। ইতিমধ্যে আমরা প্রায় 50-এর অধিক আবেদনপত্র আমরা পেয়েছি। আমাদের অডিট টিম আছে, অডিট টিম সে কারখানা পরিদর্শন করে সব কিছু মান অনুসারে সেই পণ্যটা আসছে কিনা সেগুলো যাচাই বাছাই করে যখন সুপারিশ করবে কমিটি যখন সুপারিশ করবে তখন হালাল সার্টিফিকেট প্রদান কার্যক্রম শুরু হবে। যদি কোনো হালাল লোগো থাকে, কানাডা, ইউএস, ইউকে মার্কেটেও কিন্তু আমরা একটা বিরাট বড় অ্যাডভান্টেজ পাই আমাদের প্রোডাক্টগুলোকে মার্কেটিং করার ক্ষেত্রে। সাধারণত ওখানে যারা জুইশ আছে তারা কিন্তু কোষার সার্টিফিকেট চায়, কোষার অথরিটি আমাদের দেশে নাই, বাট তারা হালালটাও কনজিউম করে। ব্যবসায়ীরা বলছেন খাদ্যপণ্যের আন্তর্জাতিক মান নিশ্চিত করতে পারলে রপ্তানি যেমন বাড়বে তেমনি বাড়বে কর্মসংস্থানের সুযোগও। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সরকারি বেসরকারি সব খাতে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। আসন্ন COP26 সম্মেলন নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত আলোচনা সভায় তারা এই আহ্বান জানান। আন্তর্জাতিক তহবিলের দিকে না তাকিয়ে নিজ উদ্যোগে জলবায়ু মোকাবেলায় কার্যকরী পদক্ষেপ নিতে সরকারকে পরামর্শ দেন বক্তারা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে বিপন্ন প্রকৃতি, তাপমাত্রা বৃদ্ধির কারণে মূর্ছে যাচ্ছে পৃথিবী। এমন চলতে থাকলে একদিন বসবাসের যোগ্যতা হারাবে এই গ্রহ। এমন বাস্তবতাকে সামনে রেখে এ মাসেই স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হচ্ছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সভা COP26। সেই সম্মেলনে বাংলাদেশের আলোচ্য বিষয়গুলো নিয়ে ভার্চুয়াল বৈঠকের আয়োজন করে সিপিডি। এতে জলবায়ু পরিবর্তনের ক্ষতি সহ্য করার উপযোগী হয়ে উঠতে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে আলোচনার পাশাপাশি প্রযুক্তিগত সহযোগিতা পেতে চেষ্টা চালিয়ে যাওয়ার তাগিদ দেন বক্তারা। All the countries have committed to make their NDCs, and in the run-up to the COP26. In terms of finance, I think everybody knows that the UK has already made a commitment to double. টেকসই উন্নয়নে জলবায়ু অর্থায়ন জরুরি মত দিয়ে দাতা সংস্থার প্রতিনিধিরা বলেন, জলবায়ু পরিবর্তন ঠেকাতে বেসরকারি খাতেরও এগিয়ে আসা দরকার। Private sector has an even bigger role than the governments to deliver on what we want to do to tackle climate change. And we want to see an increasing role for the private sector on the climate and on climate finance and the green transition. All need to believe that there cannot be any business in a dead planet. সম্মেলনে জাতিসংঘকে অর্থ বরাদ্দ বৃদ্ধি, সবুজ প্রযুক্তি উদ্ভাবন ও হস্তান্তর সহ বেশ কিছু বিষয়ে জোর দেয়া হবে বলে জানান পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি। The government of Bangladesh is very keen to actually participate in the global effort in terms of mitigation, adaptation, finance, loss and damage, and so on and so forth. 31 অক্টোবর শুরু হয়ে 12 নভেম্বর পর্যন্ত চলবে এবারের কোপ সম্মেলন। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর খিলক্ষেত এলাকার একটি বাসা থেকে এক চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ডাক্তার জয়দেব চন্দ্র দাস। গ্রামের বাড়ি দিনাজপুরে। খিলক্ষেতের 15 নম্বর রোডের একটি হোস্টেলের কক্ষ থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। পুলিশ তার অর্ধগলিত লাশ ও হাতে লেখা একটি চিঠি এবং সিরিঞ্জ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একটি আলামত আছে সুইসাইডাল নোট,
সেখানে তিনি লিখেছেন এই জীবনে বেঁচে থাকা এবং মারা যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই, এবং আমরা ধারণা করতেছি যে উনি কোনো প্রেম ঘটিত কারণে আত্মহত্যা করে থাকতে পারে। এই সুইসাইড নোটে আরো উনি যেটা লিখেছেন সেটা হচ্ছে যে তার এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। অসচেতনতা, অসতর্কতা আর অনিয়মের কারণে মানুষের আঘাতজনিত ট্রমা বাড়ছে। তাই কোনো দুর্ঘটনা হলেই দ্রুত চিকিৎসা নেওয়ার তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞরা বলছেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি চালকদের দক্ষ করে গড়ে তোলা জরুরি। আদিন সজীবের রিপোর্ট। হাসপাতালের জরুরি বিভাগে ছটফট করছেন 4-5 জন স্বাস্থ্যকর্মী মিলেও থামানো যাচ্ছে না রোগীকে। নিজেই বারবার সরিয়ে দিচ্ছেন তার অক্সিজেন মাস্ক। হাসপাতালের নিউরো ট্রমা বিভাগের এমন ছবি নতুন নয়। এসব রোগীর একটা বড় অংশ আঘাতজনিত ট্রমায় আক্রান্ত। বাজি ধরে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পান ভোলার সোহাগ। 1 সপ্তাহ ধরে হাসপাতালের বিছানায় সে। চুপ করে ঘুম যেত না, আর কারোর সাথে কোনো কথা বলতো না। চিন্তার কারণটা হলো যে ট্রমার ইনসিডেন্সটা বর্তমানকালে অনেক বেড়ে গেছে। এখন রোগী সিটের অভাবে অনেক রোগী আমরা ভর্তি দিতে পারি না। চিকিৎসকরা বলছেন, যত মানুষ দুর্ঘটনার শিকার হন তার একটা বড় অংশ পঙ্গুত্ব বরণ করেন, ট্রমায় ভোগেন। এজন্য সড়ক মহাসড়কে ট্রাফিক পুলিশ সহ সংশ্লিষ্টদের আরও তৎপর হওয়ার আহ্বান জানান তারা। পয়সা ছাড়া ওরা কোনোদিন কোনো কিছু বুঝে না। রাস্তায় একটা মোটরসাইকেল চলবে, পাঠাও। প্রত্যেকটা ড্রাইভার মাসে কত টাকা দেয় জিজ্ঞাসা করে দেখেন। টাকা না দিলেই এই বিভিন্ন জায়গায় হয়রানি করে। লাইসেন্স ছাড়া যত গাড়ি সব তাদের সিস্টেম করা, এবং এইটা হলো মূল কারণ এই সমস্ত দুর্ঘটনার বিচার হয় না। গত 1 মাসব্যাপী পোস্টারের মাধ্যমে আউটডোরের চেষ্টা করেছি অ্যাওয়ারনেস প্রোগ্রাম মানুষকে জানানোর জন্য, যাতে মানুষ নিজেরা সতর্ক থাকেন এবং অন্যকে সতর্ক থেকে সাহায্য করেন। দুর্ঘটনার শিকার রোগীদের দ্রুত চিকিৎসা দিতে স্বাস্থ্যকর্মীদের তাগিদ দেন বিশেষজ্ঞরা। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে বারবার হাত ধোয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করলে ভাইরাস সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমে যায় বলে মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী। বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তে লেখা এই সংবিধানে ফিরে যেতে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এ সময় আওয়ামী লীগের সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার তাগিদ দেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরে আলম চৌধুরী লিটন। চট্টগ্রামের একটি 3 তলা ভবনের নিচতলায় বিস্ফোরণের ঘটনায় 1 জন নিহত হয়েছে, দগ্ধ হয়েছেন আরও 2 জন। নগরের বালুছড়া এলাকার কাশেম মিয়া কলোনিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও পুলিশ। ওই বাসায় সবাই ব্যাচেলর হিসেবে ভাড়া থাকতেন। সুষ্ঠু সংস্কৃতি চর্চার পাশাপাশি মাদক ও বাল্যবিবাহ থেকে দূরে থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি এদেশের অমূল্য সম্পদ বলেও মনে করেন তিনি। নওগাঁর শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মজুমদার বাড়ি বারোয়ারি দুর্গাপূজা উদযাপন কমিটি আয়োজিত নৃত্য উৎসবে তিনি এসব কথা বলেন। বিনোদনের পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতির সাথে এই অঞ্চলের মানুষের নারীর সম্পর্ক রয়েছে বলেও মন্তব্য করেন খাদ্যমন্ত্রী। নওগাঁ, রাজশাহী, দিনাজপুর এবং নাটোর জেলার বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর 23টি দল এতে অংশ নেয়। নিউ ইয়র্কে অনুষ্ঠিত হল বাংলাদেশের রোহিঙ্গা ইস্যু এবং এর সামাজিক অর্থনৈতিক প্রভাব শীর্ষক সেমিনার। সেন্টার ফর এনআরবি এর উদ্যোগে আয়োজিত সেমিনারে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতারা এতে অংশ নেন। এতে বক্তারা বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান শুধু বাংলাদেশ সরকারের একার দায়িত্ব নয়।
প্রবাসী বাংলাদেশিরাও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভূমিকা রাখতে পারে। এই সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা ও জাতিসংঘের মাধ্যমে বহুপাক্ষিক সমাধানই কার্যকর পন্থা বলে মত দেন অনেক বক্তা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শুরু হলো ইউনিলিভার বাংলাদেশের ব্যবসা বিষয়ক শীর্ষ প্রতিযোগিতা বীজ মাস্ট্রোজ। প্রতিযোগিতার দ্বাদশ আসরে অংশ নিতে অফিসিয়াল ওয়েবসাইট চালু করেছে তারা। আয়োজকরা জানান, এবছর প্রথম রাউন্ডে মহামারীর সময় ভোক্তাদের পরিবর্তিত চাহিদার কথা মাথায় রেখে ইউনিলিভারের ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে সৃজনশীল সমাধানের উপর বেশি গুরুত্ব দেওয়া হবে। প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ীরা গ্লোবাল চ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতার জন্য ইউনিলিভারের বৈশ্বিক প্ল্যাটফর্ম ফিউচার লিডার্স লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন। এছাড়া বিজয়ীরা ইউনিলিভার ফিউচার লিডার্স প্রোগ্রামে নিয়োগের ক্ষেত্রেও অগ্রাধিকার পাবেন। দেশের বাজারে নতুন প্রজন্মের ছোট বাণিজ্যিক গাড়ি টাটা ইন্ট্রা নিয়ে এলো নিটল মোটরস। উদ্যোক্তা, পরিবহন মালিক এবং ক্রমবর্ধমান ই কমার্স সেক্টরের কথা বিবেচনা করেই গাড়িটি নির্মাণ করেছে টাটা মোটরস। বাংলাদেশে V10 ও V20 এই দুটি ধরনে পাওয়া যাবে টাটা ইন্ট্রা পিকআপ। সংশ্লিষ্টরা জানান, শক্তিশালী ও জ্বালানি সাশ্রয়ী ইঞ্জিন একদিকে যেমন বেশি মুনাফা নিশ্চিত করবে, তেমনি এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স সহ অন্যান্য বৈশিষ্ট্য যে কোনো রাস্তায় চলাচলে পিকআপটিকে উপযুক্ত করে তুলেছে। এছাড়াও টাটার সেলস, সার্ভিস ও স্পায়ার পার্টস নেটওয়ার্কের বিক্রয় পরবর্তী সব ধরনের সুবিধা পাবেন ক্রেতারা। নর্দার্ন ইউনিভার্সিটিতে সেন্টার অব এক্সিলেন্স সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ। ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক গৌতম সেনগুপ্ত। কোর্সে অংশ নেওয়া শিক্ষার্থীরা ব্যবসায়িক খাতে দক্ষতা ও মানোন্নয়ন করতে পারবেন বলে মনে করেন সংশ্লিষ্টরা। নর্দার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের পরিচালক মনিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক মামুন হাবিব এ সময় উপস্থিত ছিলেন। ভবিষ্যতে ভালো কিছু অর্জন করতে চাইলে কাজের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইউনিভার্সিটি অব ইন্টারন্যাশনাল টেকনোলজি অ্যান্ড সায়েন্স ও PHP ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান। রাজধানীর বাড়িধারায় UITS এর রত্নগর্ভা তাহমিনা মাল্টিপারপাস হলে আইন বিভাগের মুড কোর্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় বিদায়ী শিক্ষার্থীদের পাশাপাশি নবীন শিক্ষার্থীদের স্মারক পুরস্কার প্রদান করেন তিনি। UITS এর ট্রাস্টি বোর্ডের সদস্য এবং PHP ফ্যামিলির পরিচালক মোহাম্মদ আলী হোসেন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আপনি জীবনে কত বড় হলেন সেটা নির্ভর করবে আপনি প্রয়োজনের অতিরিক্ত কতটুকু কাজ করলেন। যারা সাধারণ মানুষ তারা কাজ করে সকাল 9টা থেকে 5টা, আর অসাধারণ সকাল 5টা থেকে রাত 9টা, আর যারা মহাসাধারণ তারা 24 ঘন্টায় কাজ করে। তেজ থাকতে হইবে, আগুন থাকতে হইব, যেই কাজ করি আমরা সমস্ত মনের মাধুরী ধ্যান করতে হবে। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি বের করে আঞ্জুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়েবিয়া আলিয়া মাদ্রাসা থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে মাদ্রাসা ময়দানে নুরানি মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মুন্নাফি, PHP ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, আঞ্জুমানের সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন। এবার ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের পতন হলেও বেড়েছে শেয়ার বাজারের লেনদেন। দিন শেষে লেনদেন হয়েছে ১,৬৫৪ কোটি ৮২ লাখ টাকার বেশি শেয়ার। এদিন বেশিরভাগ শেয়ারের দাম কমেছে। দিন শেষে DSE-তে প্রায় ১৭.৫% শেয়ারের দাম বেড়েছে। দাম বেড়েছে ৬৫টি, কমেছে ২৮৭টি, আর অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। এবার পার্টেক্স খেলার খবর।
মালদ্বীপে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ শেষে বিকেলে দেশে ফিরেছে বাংলাদেশ দল। ফ্লাইট বিলম্বের কারণে 1.5 ঘন্টা দেরিতে ঢাকা পৌঁছান জামাল ভুঁইয়ারা। জাতীয় দলের ক্যাম্প ও সাফ মিশন শেষে সিনিয়র ফুটবলাররা কয়েকদিন বিশ্রাম পেলেও অনূর্ধ্ব 23 দলে থাকা 9 ফুটবলার আগামী পরশু থেকে আবার ক্যাম্পে যোগ দেবেন। এই মাসের শেষ সপ্তাহে এএফসি অনূর্ধ্ব 23 চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব খেলতে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ দল। সাফে 4 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে 5 দলের মধ্যে চতুর্থ হয়ে টুর্নামেন্ট শেষ করেছেন অস্কার ব্রুজনের শিষ্যরা। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে 4-2 গোলে হারিয়েছে লেস্টার সিটি। কিং পাওয়ার স্টেডিয়ামে 19 মিনিটেই রেড ডেভিলদের লিড পাইয়ে দেন গ্রিনউড। প্রথমার্ধেই সেই গোল শোধ করে দেন লেস্টার সিটির টিলেমেন্স। জেডন সানচো 78 মিনিটে ব্যবধান 2-1 করেন। এরপর রাশফোর্ড ম্যান ইউকে সমতায় ফেরালেও 83 মিনিট আর ইনজুরির সময়ে 2 গোল করে সোলশায়ারের দলকে হতাশ করে ফক্সরা। আরেক খেলায় ম্যানচেস্টার সিটিকে 2-0 গোলে হারিয়েছে বার্নলিকে। এছাড়া ব্রেন্টফোর্ডের বিপক্ষে 1-0 গোলে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে চেলসি। আর রবার্তো ফিরমিনোর হ্যাট্রিকে ওয়াটফোর্ডকে 5-0 গোলে হারিয়েছে লিভারপুল। টি-20 বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচ শুরুর 30 মিনিট আগে থেকেই চলবে বাংলালিংকের বিশেষ আয়োজন, যার প্রথম 15 মিনিটে থাকবে গলি ক্রিকেটের দুর্দান্ত এক আয়োজন, যেখানে ক্রিকেটের আন্তর্জাতিক নিয়ম নয়, খেলা হবে শৈশবের গলি, উঠান কিংবা বাসার ছাদে খেলা সেই পুরনো চেনা নিয়মে। আর অনুষ্ঠানের পরবর্তী 15 মিনিটে থাকবে ক্রিকেট ইতিহাসের সেরা কিছু মুহূর্ত, থাকবে খেলার পেছনের গল্প। এরপর শুরু হবে টি-20 বিশ্বকাপের জমজমাট আয়োজন। ক্রিকেটের এই ভিন্নধর্মী অভিজ্ঞতা নিতে ম্যাচের আধ ঘন্টা আগেই বসতে হবে টি স্পোর্টস অথবা জিটিভির সামনে। বিশ্বের 18টি দেশের 32 জন গ্র্যান্ড মাস্টার সহ 96 জন দাবাড়ুর অংশগ্রহণে আগামী মঙ্গলবার শুরু হচ্ছে শেখ রাসেল আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টার দাবা প্রতিযোগিতা। এ উপলক্ষে স্থানীয় একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শামীম জানান, দাবার ইতিহাসে এত বড় আয়োজন এর আগে হয়নি। সাইফ পাওয়ারটেক পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল সাইফ এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 55,000 মার্কিন ডলার অর্থ পুরস্কারের এই টুর্নামেন্ট ভার্চুয়ালি উদ্বোধন করবেন বলে জানান দাবা ফেডারেশনের কর্মকর্তারা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। মাস্কাটে টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শিগগিরই কুমিল্লার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সন্দেহভাজন কয়েকজনকে আটক। ক্যাসিনো কাণ্ডের হোতা সম্রাট খালেদ ও সাইদের বিরুদ্ধে অর্থ পাচারের প্রমাণ পেয়েছে সিআইডি। মাস পর ক্লাসে ফিরলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। খুলল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। এবং কারসাজির কারণেই পেঁয়াজের দাম বৃদ্ধি মনে করে এফবিসিসিআই। তদারকি বাড়ানো হয়েছে বললেন বাণিজ্যমন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।